1986 সালের ২৬শে এপ্রিল ইউক্রেনের উত্তরাঞ্চল। তখন রাত গভীর। প্রিপিয়াত শহরের হাজার হাজার মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, আগামীকালের সাধারণ একটি রবিবারের অপেক্ষায়। বনের ওপর দিয়ে বইছে ঠান্ডা বাতাস, আর আকাশে জ্বলছে স্থির নক্ষত্র। কিন্তু এই নীরবতা এক ভয়ঙ্কর বিভ্রম। এই মুহূর্তেই মাটির বুকে দাঁড়িয়ে থাকা এক বিশাল কংক্রিটের কাঠামোর ভেতরে এমন কিছু ঘটতে চলেছে যা মানুষের কল্পনারও অতীত। একটি মাত্র সিদ্ধান্ত, কয়েক সেকেন্ডের দ্বিধা, আর মানুষের তৈরি অহংকার, এই তিনের সংমিশ্রণে এমন এক অদৃশ্য দানব জেগে উঠতে যাচ্ছে যার বিষাক্ত নিঃশ্বাস কেবল এই শহরকেই নয়, বরং হাজার হাজার বছরের জন্য বিষিয়ে দেবে এই মাটি, বাতাস এবং অনাগত প্রজন্মের রক্ত। এটি কোনো যুদ্ধ নয়, কোনো উল্কাপাত নয়, এটি মানুষের নিজের হাতে তৈরি এক ধ্বংসযজ্ঞ, যা শুরু হয়েছিল একটি বোতামের চাপে। আমরা এখন দাঁড়িয়ে আছি ইতিহাসের সেই সন্ধিক্ষণে, যেখানে সোভিয়েত ইউনিয়নের গর্ব ভ্লাদিমির ইলিচ লেনিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বিশ্বজুড়ে চেরনোবিল নামেই পরিচিত হবে, তার ৪ নম্বর চুল্লির কন্ট্রোল রুমে। সময় তখন রাত 1:23। বাইরের পৃথিবী শান্ত, কিন্তু এই ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে আছে সিগারেটের ধোঁয়া, স্নায়বিক চাপ এবং এক অজানা আশঙ্কায়। এই ঘরটিই এখন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থান, যদিও এর ভেতরে থাকা মানুষগুলো তা এখনও জানে না। তারা মনে করছে তারা কেবল একটি রুটিন সেফটি টেস্ট বা নিরাপত্তা পরীক্ষা পরিচালনা করছে, কিন্তু তারা জানে না যে তারা আসলে মৃত্যুকে নিয়ে এক জুয়া খেলছে, আর সেই খেলায় হার নিশ্চিত। সোভিয়েত ইউনিয়ন, 1986 সাল। এই সময়টা কেবল ক্যালেন্ডারের পাতা নয়, এটি একটি মানসিকতা। এখানে প্রশ্ন করা নিষেধ, এখানে ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ অমান্য করা মানে নিজের ক্যারিয়ার শেষ করে দেওয়া। মস্কো থেকে আসা চাপ, বিদ্যুতের উৎপাদন বাড়ানোর নির্দেশ আর সময়ের আগে কাজ শেষ করার অদম্য আকাঙ্ক্ষা, সব মিলিয়ে এক দমবন্ধ করা পরিস্থিতি। চেরনোবিলের ৪ নম্বর রিয়্যাক্টরটি ছিল সোভিয়েত ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য নিদর্শন। RMBK 1000 মডেলের এক বিশাল দানব। এটিকে বলা হতো বিশ্বের সবচেয়ে নিরাপদ চুল্লিগুলোর একটি, কিন্তু এই নিরাপত্তার আড়ালে লুকিয়েছিল এক ভয়াবহ নকশা ত্রুটি, যা এর নির্মাতারা গোপন রেখেছিলেন। আর সেই গোপনীয়তাই আজ কাল হয়ে দাঁড়াবে। কন্ট্রোল রুমের ভেতরে তখন উপস্থিত আনাতোলি দয়াতলভ, এই শিফটের উপপ্রধান প্রকৌশলী। তিনি একজন কঠোর মানুষ, যিনি ভুল সহ্য করেন না এবং যার আদেশের ওপর কেউ কথা বলার সাহস রাখে না। তার ঠিক সামনেই বসে আছেন আলেকজান্ডার আকিমভ, শিফট সুপারভাইজার, এবং লিওনেড টপটুনভ, একজন তরুণ প্রকৌশলী যার বয়স মাত্র 25 বছর। টপটুনভের হাতেই এখন রিয়্যাক্টরের নিয়ন্ত্রণ। তার সামান্য আঙুলের নড়াচড়া নির্ধারণ করবে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য। তাদের ওপর নির্দেশ ছিল একটি বিশেষ পরীক্ষা চালানোর। বিদ্যুৎ চলে গেলে টারবাইনগুলো কতক্ষণ ঘুরতে থাকে এবং সেই ঘূর্ণন শক্তি দিয়ে জরুরি পাম্পগুলো চালানো যায় কিনা তা যাচাই করা। কিন্তু এই পরীক্ষাটি করার কথা ছিল অনেক আগেই। বারবার পিছিয়ে যাওয়ার কারণে আজ রাতের এই শিফটটি ছিল ক্লান্ত, অপ্রস্তুত এবং বিরক্ত। সমস্যা শুরু হয়েছিল আরও আগে। কিয়েভ গ্রিড কন্ট্রোলার থেকে নির্দেশ এসেছিল পরীক্ষাটি স্থগিত রাখার, কারণ দিনের বেলা বিদ্যুতের চাহিদা ছিল অনেক বেশি। ফলে রিয়্যাক্টরটি অর্ধেক ক্ষমতায় দীর্ঘ সময় ধরে চলতে থাকে। এই দীর্ঘ সময় ধরে কম ক্ষমতায় চলার ফলে চুল্লির ভেতরে জমা হতে শুরু করে জেনন গ্যাস, পারমাণবিক বিক্রিয়ার এক বিষাক্ত উপজাত। জেনন নিউট্রন শুষে নেয়, যা রিয়্যাক্টরের শক্তি কমিয়ে দেয়। একে বলা হয় রিয়্যাক্টর পয়জনিং বা চুল্লির বিষক্রিয়া। কিন্তু কন্ট্রোল রুমের অ্যানালগ ডায়ালগুলোতে এই জেননের পরিমাণ দেখার কোনো উপায় ছিল না। অপারেটররা অন্ধের মতো কাজ করছিলেন। রাত 12:28 শিফট পরিবর্তনের ঠিক পরপরই এক মারাত্মক ভুল হয়। তরুণ টপটুনভ রিয়্যাক্টরের ক্ষমতা নির্দিষ্ট লেভেলে ধরে রাখতে ব্যর্থ হন। হঠাৎ করেই পাওয়ার লেভেল বা শক্তির মাত্রা একেবারে নিচে নেমে যায়, 30 মেগাওয়াট থার্মালেরও নিচে। নিয়ম অনুযায়ী এই অবস্থায় রিয়্যাক্টরটি সাথে সাথেই বন্ধ করে দেওয়া উচিত ছিল। এটি ছিল একটি অস্থিতিশীল অবস্থা, কিন্তু দয়াতলভ মানতে নারাজ। তিনি চিৎকার করে উঠলেন। তার কাছে পরীক্ষা শেষ করাই একমাত্র লক্ষ্য। তিনি টপটুনভ এবং আকিমভকে নির্দেশ দিলেন শক্তি আবার বাড়ানোর জন্য। আকিমভ মৃদু প্রতিবাদ করার চেষ্টা করেছিলেন, কিন্তু দয়াতলভের হুমকির মুখে তিনি চুপ হয়ে যান। তাদের হাতে দুটি পথ ছিল, নিয়ম মেনে সবকিছু বন্ধ করে দেওয়া এবং নিরাপদ থাকা, অথবা নিয়ম ভেঙে ঝুঁকি নিয়ে পরীক্ষাটি চালিয়ে যাওয়া।
তারা দ্বিতীয় পথটি বেছে নিলেন, আর এই সিদ্ধান্তই ছিল তাদের মৃত্যুদণ্ড। শক্তি বাড়ানোর জন্য তারা একের পর এক কন্ট্রোল রড বা নিয়ন্ত্রণ দণ্ড রিঅ্যাক্টরের কোর থেকে তুলে নিতে শুরু করলেন। এই রডগুলো নিউট্রন শুষে নিয়ে বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এগুলো তুলে নেওয়া মানে গাড়ির ব্রেক খুলে দিয়ে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামা। তারা প্রায় সব রড তুলে নিলেন, যা ছিল সুরক্ষা বিধির চরম লঙ্ঘন। তবুও শক্তি বাড়ছিল খুব ধীরে। জেনন গ্যাস রিঅ্যাক্টরকে শ্বাসরোধ করে রেখেছিল। একসময় তারা শক্তি কিছুটা স্থিতিশীল করতে পারলেন, কিন্তু ততক্ষণে রিঅ্যাক্টরটি পরিণত হয়েছে এক জীবন্ত টাইম বোমায়। এর কুলিং সিস্টেমে পানির প্রবাহ কমে গিয়েছিল, আর কোরের তাপমাত্রা বাড়ছিল অনিয়ন্ত্রিতভাবে। রাত 1:23:04 পরীক্ষা শুরু হলো। টারবাইনের ভাল্বগুলো বন্ধ করে দেওয়া হলো। বাষ্পের প্রবাহ বন্ধ হয়ে গেল। টারবাইনগুলোর গতি কমতে শুরু করল। পাম্পগুলোতে বিদ্যুৎ সরবরাহ কমে আসছিল, আর রিঅ্যাক্টরের ভেতরে পানির প্রবাহ ধীর হয়ে যাচ্ছিল। পানি যখন ধীর হয়ে যায় তখন তা দ্রুত বাষ্পে পরিণত হয়, আর বাষ্প নিউট্রন শুষে নিতে পারে না, বরং বিক্রিয়াকে আরও বাড়িয়ে দেয়। একে বলা হয় পজিটিভ ভয়েড কোএফিসিয়েন্ট। সোভিয়েট রিঅ্যাক্টরের এটিই ছিল সবচেয়ে বড় দুর্বলতা। মুহূর্তের মধ্যে রিঅ্যাক্টরের শক্তি বাড়তে শুরু করল জ্যামিতি হারে। কন্ট্রোল প্যানেলে লাল আলোগুলো জ্বলে উঠল। সতর্ক সংকেতের আওয়াজ কন্ট্রোল রুমের স্তব্ধতা ভেঙে দিল। টপটুনভ চিৎকার করে উঠলেন। আকিমভ বুঝতে পারলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, শক্তি হু হু করে বাড়ছে। এই মুহূর্তে তাদের হাতে কেবল একটিই উপায় ছিল, জরুরি শাটডাউন বা AZ5 বোতাম চাপা। এই বোতাম চাপলে সমস্ত কন্ট্রোল রড একসঙ্গে কোরের ভেতরে ঢুকে যাবে এবং বিক্রিয়া পুরোপুরি বন্ধ করে দেবে। এটি ছিল শেষ রক্ষা কবচ। রাত 1:23:40 আকিমভ চিৎকার করে নির্দেশ দিলেন, AZ5 চাপো। টপটুনভ বাটনটি চেপে ধরলেন। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলার প্রস্তুতি নিচ্ছিলেন। তারা ভেবেছিলেন সব শেষ, এখন রিঅ্যাক্টর শান্ত হবে। কিন্তু তারা জানতেন না যে তারা আসলে ডেটোনেটর বা বিস্ফোরণের বোতামে চাপ দিয়েছেন। সেই গোপন নকশা ত্রুটি। কন্ট্রোল রডগুলোর শেষ প্রান্তে ছিল গ্রাফাইটের টিপ বা ডগা। গ্রাফাইট নিউট্রন প্রবাহ বাড়ায়, কমায় না। যখন রডগুলো একসাথে নামতে শুরু করলো, তখন এই গ্রাফাইটের অংশটি প্রথমে কোরের ভেতরে প্রবেশ করলো। রিঅ্যাক্টরের নিচের অংশ জমে থাকা বিপুল পরিমাণ শক্তির সংস্পর্শে আসতেই বিক্রিয়া বন্ধ হওয়ার বদলে হঠাৎ করে কয়েক হাজার গুণ বেড়ে গেল। একে বলা হয় প্রম্পট ক্রিটিক্যালিটি। মুহূর্তের মধ্যে চুল্লির তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার চেয়েও বেশি হয়ে গেল। জ্বালানি রডগুলো গলে গিয়ে পাইপগুলোকে ব্লক করে দিল। কন্ট্রোল রডগুলো আর নিচে নামতে পারল না, অর্ধেক পথে আটকে গেল। ঠিক 1 সেকেন্ড পর প্রথম বিস্ফোরণ। বাষ্পের প্রচণ্ড চাপে রিঅ্যাক্টরের উপরের 1000 টন ওজনের কংক্রিটের ঢাকনা বা এলিনা শূন্যে উড়ে গেল, যেন তা ছিল একটি কাগজের টুকরো। ছাদ ধসে পড়ল। বাতাস রিঅ্যাক্টরের ভেতরে ঢুকে পড়ল। উত্তপ্ত গ্রাফাইট বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসতেই শুরু হলো দ্বিতীয় এবং আরও বড় বিস্ফোরণ। আগুনের এক বিশাল স্তম্ভ রাতের আকাশ চিরে উপরে উঠে গেল। মনে হলো যেন পৃথিবীর বুক চিরে নরকের দরজা খুলে গেছে। কন্ট্রোল রুম কেঁপে উঠল প্রবল ভূমিকম্পের মতো। ছাদ থেকে প্লাস্টার খসে পড়তে লাগলো। বাতিগুলো নিভে গিয়ে জ্বলে উঠল জরুরি লাল আলো। ধুলো আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল চারপাশ। আকিমভ, টপটুনভ আর দায়াতলভ সবাই স্তম্ভিত। তাদের মস্তিষ্কই ঘটনাটি মেনে নিতে পারছিল না। তারা ভাবছিলেন হয়তো কোনো ট্যাঙ্ক ফেটেছে বা কোনো বিস্ফোরিত হয়েছে। রিঅ্যাক্টর ফেটে যাওয়া অসম্ভব। সোভিয়েট বিজ্ঞান বলে আরএমবিকে রিঅ্যাক্টর বিস্ফোরিত হতে পারে না। তাদের প্রশিক্ষণ, তাদের বিশ্বাস, তাদের অহংকার সব কিছুই বলছিল কোর অক্ষত আছে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। বাইরে তখন এক দৃশ্য যা মানুষের ভাষায় বর্ণনা করা কঠিন। রিঅ্যাক্টর 4 এখন আর কোনো যন্ত্র নয়, এটি একটি আগ্নেয়গিরি। এর ভেতর থেকে বেরোচ্ছে তেজস্ক্রিয় বাষ্প, জ্বালানির টুকরো এবং জ্বলন্ত গ্রাফাইট। এই গ্রাফাইটগুলো ছড়িয়ে উড়ল পুরো এলাকা জুড়ে। বাতাসের রং বদলে নীলচে আভা ধারণ করল, আয়োনাইজড এয়ার গ্লো। এটি মৃত্যুর রং। যারা এই আলো দেখছে তাদের ডিএনএ বা জীবন সংকেত ততক্ষণে ভেঙে টুকরো টুকরো হতে শুরু করেছে। দয়াতলভ ধুলো ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি বিশ্বাস করতে চাইলেন না যে রিঅ্যাক্টর ধ্বংস হয়ে গেছে। তিনি দ্রুত নির্দেশ দিলেন কুলিং পাম্পগুলো চালু করতে। তিনি চিৎকার করে বললেন, কোর অক্ষত আছে, আমাদের পানি ঢালতে হবে। তিনি 2 শিক্ষানবিশ প্রকৌশলীকে পাঠালেন কোরের অবস্থা দেখে আসতে।
সেই দুজন তরুণ প্রস্কুরিয়াকভ এবং কুদ্রিয়া ভাতসেভ অন্ধকার করিডোর দিয়ে এগিয়ে গেলেন। তারা জানতেন না যে তারা সোজা মৃত্যুর মুখে হাঁটছেন। করিডোরের জানালা দিয়ে তারা দেখলেন এক অদ্ভুত দৃশ্য। মাটিতে পড়ে আছে কালো কালো পাথরের মতো টুকরো, গ্রাফাইট, রিয়্যাক্টরের কোর থেকে ছিটকে আসা গ্রাফাইট। তাদের বুঝতে বাকি রইল না যে কোর আর নেই, কিন্তু তাদের কথা কেউ বিশ্বাস করল না। এদিকে ফায়ার স্টেশনে অ্যালার্ম বেজে উঠল। লেফটেন্যান্ট ভাদিমির প্রাভিক এবং তার দল দ্রুত গাড়িতে উঠে পড়লেন। তাদের বলা হয়েছিল ছাদে আগুন লেগেছে, সাধারণ আগুন। তাদের কোনো বিশেষ সুরক্ষা পোশাক ছিল না, কোনো ডসিমিটার বা তেজস্ক্রিয়তা মাপার যন্ত্র ছিল না। তারা পরনে ছিল সাধারণ সুতির পোশাক আর ক্যানভাসের জ্যাকেট। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেন। আগুনের লেলিহান শিখা দেখে তারা ভাবলেন এটি হয়তো কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট বা তেলের আগুন। তারা জানতেন না যে তারা যে আগুনের দিকে পানি ছিটাচ্ছেন তা সাধারণ আগুন নয়, এটি তেজস্ক্রিয় লাভা। তারা জ্বলন্ত গ্রাফাইটের টুকরোগুলোকে লাথি মেরে সরাচ্ছিলেন, হাতে তুলে নিচ্ছিলেন। প্রতি সেকেন্ডে তাদের শরীরে প্রবেশ করছিল হাজার হাজার হিরোশিমা বোমার সমান তেজস্ক্রিয়া। তাদের মুখের স্বাদ বদলে ধাতব হয়ে গেল, তেজস্ক্রিয় আয়োডিনের স্বাদ। কিছুক্ষণ পরেই তাদের বমি শুরু হলো, চামড়া লাল হয়ে গেল। একে বলা হয় নিউক্লিয়ার ট্যান। কিন্তু তারা পিছু হটলেন না। তারা ভাবলেন এটি কেবল ধোঁয়ার কারণে হচ্ছে। তাদের এই আত্মত্যাগ হয়তো আগুন ছড়িয়ে পড়া কিছুটা রোধ করেছিল, কিন্তু তাদের ভাগ্য ততক্ষণে সিলগালা হয়ে গেছে। কন্ট্রোল রুমে তখনও চলছে অস্বীকারের পালা। আকিমভ এবং টপটুনভ তখনও চেষ্টা করে যাচ্ছিলেন পানি পাম্প করার। তারা ভালভ খোলার জন্য হাঁটু সমান তেজস্ক্রিয় পানিতে নেমে গেলেন। তারা বিশ্বাস করতেন তারা যদি এখন পানি না দেন তবে কোর গলে যাবে। অথচ কোর ততক্ষণে গলে বাষ্প হয়ে গেছে। এই কর্তব্যপরায়ণতা, এই অন্ধ বিশ্বাস তাদের জীবন কেড়ে নিচ্ছিল প্রতি মুহূর্তে। দয়রাতলভ ফোন করলেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের। তিনি জানালেন একটি ছোট দুর্ঘটনা ঘটেছে, কিন্তু রিয়্যাক্টর নিয়ন্ত্রণে আছে। আমরা ঠান্ডা করার চেষ্টা করছি। এই একটি মিথ্যা রিপোর্ট, এই ভয়ে সত্য লুকানোর সংস্কৃতি বিপর্যয়কে আরও বড় করে তুলল। মস্কো পর্যন্ত খবর গেল যে পরিস্থিতি স্বাভাবিক, ফলে আশেপাশের প্রিপিয়াত শহরের মানুষকে সতর্ক করা হলো না। শিশুদের স্কুলে পাঠানো হলো, দোকানপাট খোলা রইল। অথচ বাতাস ততক্ষণে বিষাক্ত হয়ে গেছে। ভোর হয়ে আসছিল, সূর্যের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু চেরনোবিলের আকাশের রং ছিল অস্বাভাবিক। আগুনের ধোঁয়া আকাশের মেঘের সাথে মিশে তৈরি করছিল এক কালো চাদর। রিয়্যাক্টর 4-এর ধ্বংসস্তূপ থেকে বের হওয়া তেজস্ক্রিয় কণা বাতাসের সাথে মিশে ছড়িয়ে পড়তে শুরু করল ইউক্রেন, বেলারুশ এবং রাশিয়ার দিকে। এমনকি সেই বিষাক্ত মেঘ সীমানা পেরিয়ে ইউরোপের দিকে যাত্রা শুরু করল। কিন্তু মানুষ তখনও ঘুমিয়ে। তারা জানত না যে তাদের জীবন আর আগের মতো নেই। হাসপাতালে তখনও কোনো প্রস্তুতি ছিল না। যখন ফায়ারম্যানদের নিয়ে আসা হলো, ডাক্তাররা অবাক হয়ে দেখলেন তাদের লক্ষণগুলো। তাদের শরীর ফুলে যাচ্ছিল, তারা যন্ত্রণায় ছটফট করছিল। নার্সরা তাদের পোশাক খুলতে গিয়ে দেখলেন চামড়া উঠে আসছে। সেই পোশাকগুলো এতই তেজস্ক্রিয় ছিল যে সেগুলোকে পরে হাসপাতালের বেসমেন্টে ফেলে দেওয়া হয়েছিল, যা আজও সেখানে মৃত্যুর নীরব সাক্ষী হয়ে আছে। ডাক্তাররা বুঝতে পারছিলেন এটি সাধারণ পোড়া নয়, এটি অ্যাকিউট রেডিয়েশন সিন্ড্রোম। কিন্তু সরকারি নির্দেশ ছিল চুপ থাকা, প্যানিক ছড়ানো যাবে না। টেলিফোন লাইনগুলো কেটে দেওয়া হলো, শহরকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। সকাল গড়িয়ে দুপুর হলো। প্রিপিয়াতের রাস্তায় মায়েরা তাদের শিশুদের নিয়ে পার্কে হাঁটছে। কেউ কেউ ব্রিজের ওপর দাঁড়িয়ে আগুনের সেই অদ্ভুত সুন্দর রং দেখছিল। তারা একে বলছিল মৃত্যুর সেতু। তারা হাসছিল, কথা বলছিল, আর নিঃশ্বাসের সাথে গ্রহণ করছিল অদৃশ্য বিষ। বাতাসে তখনও সেই ধাতব গন্ধ। রাস্তায় পানি ছেটানো গাড়িগুলো ধুয়ে দিচ্ছিল তেজস্ক্রিয় ধুলো, যা পরে নর্দমা দিয়ে নদীতে মিশে গেল। সবকিছুই ছিল স্বাভাবিকের অভিনয়। অথচ কয়েক কিলোমিটার দূরেই একটি দানব হাঁ করে আছে, যার মুখ দিয়ে বেরোচ্ছে মারণ নেশা। দিন গড়িয়ে রাত এলো, 24 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু কোনো ইভ্যাকুয়েশন বা শহর খালি করার নির্দেশ এলো না। নেতারা বৈঠকে বসলেন, কিন্তু সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছিলেন। তারা অপেক্ষা করছিলেন মস্কোর আদেশের জন্য। এই আমলাতান্ত্রিক জটিলতা, এই সিদ্ধান্তের অভাব মানুষকে আরও বিপদের মুখে ঠেলে দিল। বিজ্ঞানীরা যখন হেলিকপ্টারে করে রিয়্যাক্টরের ওপর দিয়ে উড়ে গেলেন, তখন তারা দেখলেন এক ভয়াবহ দৃশ্য।
লাল গনগনে লাভা, আর তার মাঝখানের গর্ত দিয়ে বেরোচ্ছে নীল শিখা। তাদের ডোসিমিটারের কাঁটা শেষ সীমায় গিয়ে আটকে গেল। তখনই তারা বুঝতে পারলেন এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক বিপর্যয়। হেলিকপ্টার থেকে বালু আর বোরন ফেলার সিদ্ধান্ত নেওয়া হলো আগুন নেভানোর জন্য। পাইলটরা বারবার আগুনের ওপর দিয়ে উড়ে গিয়ে বস্তা ভর্তি বালু ফেলতে লাগলেন। তারাও জানতেন না যে রিয়্যাক্টরের ঠিক ওপরে বাতাসের তেজস্ক্রিয়তা এতটাই বেশি যে তা মুহূর্তের মধ্যে মানুষকে মেরে ফেলতে পারে। তবুও তারা আদেশ পালন করে গেলেন। এক একটি ফ্লাইট ছিল এক একটি সুইসাইড মিশন। এই বিপর্যয়ের মধ্যেও কিছু মানুষ ছিল যারা বুঝতে পেরেছিল আসলে কি ঘটেছে। ভ্যালারি লেগাসভ, একজন শীর্ষস্থানীয় বিজ্ঞানী, খবর পেয়েই মস্কো থেকে ছুটে এসেছিলেন। তিনি জানতেন সত্য ধামাচাপা দেওয়া মানে আরও বেশি মানুষের মৃত্যু। তিনি দেখতে পেলেন কিভাবে মিথ্যার চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে এক প্রলয়কে। তার কাঁধেই এসে পড়ল এই ধ্বংসযজ্ঞ সামাল দেওয়ার দায়িত্ব। কিন্তু তার মনের ভেতর তখনও একটি প্রশ্ন, কেন এমন হলো? কি সেই ত্রুটি যা এত বড় সর্বনাশ ডেকে আনল? আর এর দায় কার? আমরা এখন দেখতে পাচ্ছি কিভাবে একের পর এক ভুল সিদ্ধান্ত, ইগোর লড়াই আর সত্যকে ভয় পাওয়ার সংস্কৃতি একটি সাধারণ রাতকে নরকে পরিণত করল। মানুষ ভেবেছিল তারা প্রকৃতিকে বন্দী করতে পেরেছে, পরমাণুকে গোলাম বানিয়েছে, কিন্তু সেই পরমাণুই আজ বিদ্রোহ করেছে। চেরনোবিল কেবল একটি বিস্ফোরণ নয়, এটি মানব চরিত্রের এক গভীরতম পরীক্ষাগার। এখানে নায়করা কোনো সুপারহিরো নয়, তারা সাধারণ মানুষ যারা না বুঝেই মৃত্যুর সাথে লড়াই করছে। আর খলনায়করা কোনো দানব নয়, তারা সেই সব মানুষ যারা নিজের ভুল স্বীকার করার চেয়ে হাজার মানুষের মৃত্যুকে শ্রেয় মনে করেছে। তেজস্ক্রিয় মেঘ তখনও ছড়াচ্ছে। সুইডেনের এক পারমাণবিক কেন্দ্রে বিজ্ঞানীরা হঠাৎ দেখলেন তাদের জুতোয় তেজস্ক্রিয়তা। তারা ভাবলেন তাদের নিজেদের রিয়্যাক্টর লিক করেছে, কিন্তু না, বাতাস সেই বিষ বয়ে এনেছে হাজার মাইল দূর থেকে। বিশ্ব তখনও জানে না সোভিয়েত ইউনিয়নের গহীনে কি ঘটেছে। গোপনীয়তার প্রাচীর তখনও ভাঙেনি। কিন্তু সত্যকে কি আটকে রাখা যায়? রেডিয়েশনের মতো সত্য একসময় সব দেয়াল ভেদ করে বেরিয়ে আসে, আর যখন তা আসে তখন তার রূপ হয় বড়ই নির্মম। শুরু হলো এক দীর্ঘ রাত, যা সকাল হওয়ার পরেও শেষ হলো না। আগুনের লেলিহান শিখা রাতের আকাশকে ভেদ করে উপরে উঠছে, যেন নরকের দরজা খুলে গেছে পৃথিবীর বুকে। ভ্লাদিমির প্রাভিক এবং তার ফায়ার ফাইটার দল যখন ঘটনাস্থলে পৌঁছালেন, তখন তাদের মনে বিন্দুমাত্র ধারণা ছিল না যে তারা আসলে কিসের মুখোমুখি হয়েছেন। তাদের চোখের সামনে বিটুমিন গলে ছাদের ওপর আলকাত্রার মতো ছড়িয়ে আছে, আর তার মাঝেই পড়ে আছে গ্রাফাইট খণ্ডগুলো। প্রাবিক ভাবলেন এটি সাধারণ আগুন, কিন্তু তার শরীরে এক অদ্ভুত অস্বস্তি দানা বাঁধছিল। বাতাসের স্বাদ ছিল ধাতব, অনেকটা টক, যেন জিহ্বায় কেউ তামার পয়সা রেখে দিয়েছে। তিনি এবং তার সঙ্গীরা সেই তেজস্ক্রিয় গ্রাফাইটগুলোকে হাতে তুলে সরিয়ে দিচ্ছিলেন, নিজেদের অজান্তেই মৃত্যুর সাথে করমর্দন করছিলেন। তাদের চামড়ার বুটগুলো গলন্ত বিটুমিনে আটকে যাচ্ছিল, আর প্রতি শ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করছিল লক্ষ লক্ষ প্রাণঘাতী আইসোটোপ। ভাসিলি ইগনাতেনকো আগুনের দিকে তাকিয়েছিলেন। তার শরীর তখনও শক্তিশালী, কিন্তু কোষের গভীরে ডিএনএ চেনগুলো ছিঁড়ে যাচ্ছিল নিঃশব্দে। তারা কেউ জানতেন না যে তাদের আয়ু আর কয়েক দশক নয়, মাত্র কয়েক দিনে নেমে এসেছে। নিচে বাংকারের কৃত্রিম নিরাপত্তায় বসে আনাতোলি দিয়াতলভ তখনও অস্বীকারের দেওয়াল তুলে দাঁড়িয়ে আছেন। তার মস্তিষ্ক এই সত্য মানতে নারাজ যে আরবিএমকে রিয়্যাক্টর বিস্ফোরিত হতে পারে। তিনি চিৎকার করে জুনিয়র ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিচ্ছেন, রিয়্যাক্টর অক্ষত আছে, কুলিং সিস্টেমে জল ঢালতে থাকো। আকিমেভ এবং টপটুনভ, দুই তরুণ প্রকৌশলী, বসের আদেশের ভয়ে এবং কর্তব্যবোধের চাপে নিজেদের জীবন উৎসর্গ করতে ছুটলেন। তারা হাঁটু সমান তেজস্ক্রিয় জলে দাঁড়িয়ে ভাল্ব খোলার চেষ্টা করলেন, এমন এক রিয়্যাক্টরের জন্য যা বাস্তবে আর অস্তিত্বেই নেই। কন্ট্রোল রুমের ডোসিমিটারগুলো কেবল 3.6 রঞ্জেন দেখাচ্ছিল, কারণ ওটাই ছিল তাদের পরিমাপের শেষ সীমা।
কিন্তু বাতাসের প্রকৃত তেজস্ক্রিয়তা ছিল 15,000 রঞ্জেনেরও বেশি। তারা ভাবছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, অথচ প্রতি সেকেন্ডে হিরোশিমার বোমার চেয়েও বহু গুণ বেশি বিষ ছড়িয়ে পড়ছিল আকাশে। এই মিথ্যা, এই লোক দেখানো আত্মবিশ্বাস এবং ভয়ের সংস্কৃতিই ছিল সেই রাতের আসল ট্র্যাজেডি। ভোর হলো 26শে এপ্রিল 1986 সাল। প্রিপিয়াত শহর জেগে উঠল এক অলীক সৌন্দর্যের মাঝে। আকাশ নীল, বাতাস ফুরফুরে, কিন্তু সেই বাতাসে ছিল অদৃশ্য মৃত্যুর পরশ। শনিবারের সকাল, তাই বাচ্চারা স্কুলের মাঠে খেলছে, মায়েরা পার্কে হাঁটছেন, আর বৃদ্ধরা বেঞ্চে বসে রোদ পোহাচ্ছেন। রেল লাইনের ওপরের সেই কুখ্যাত সেতুতে দাঁড়িয়ে উৎসুক জনতা আগুনের আভা দেখছিল। তারা মুগ্ধ হয়ে দেখছিল সেই রঙিন আলো, যা আসলে ছিল আয়োনাইজড রেডিয়েশন। মায়েরা তাদের শিশুদের কোলে তুলে দেখাচ্ছিলেন সেই দৃশ্য, আর অজান্তেই তাদের ভবিষ্যৎ শেষ করে দিচ্ছিলেন। পুলিশরা রাস্তায় দাঁড়িয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছিল। তাদের মুখে কোনো মাস্ক ছিল না, গায়ে ছিল সাধারণ সুতি পোশাক। রাষ্ট্রযন্ত্র তখনও চুপ, কারণ সত্য প্রকাশ করার চেয়ে সম্মান রক্ষা করা তাদের কাছে বেশি জরুরি ছিল। হাসপাতালের করিডরগুলো দ্রুত ভরে উঠতে শুরু করল। ফায়ার ফাইটাররা বমি করতে শুরু করলেন। তাদের ত্বক কালচে লাল হয়ে যাচ্ছিল, যাকে ডাক্তাররা বলতেন নিউক্লিয়ার ট্যান। ডাক্তাররা এমন রোগী আগে কখনো দেখেননি। তাদের কাছে কোনো প্রতিষেধক ছিল না, ছিল কেবল অসহায়ত্ব। অবশেষে সত্যের বাঁধ যখন ভেঙে গেল, তখন শুরু হলো এক মহাকাব্যিক লড়াই। ভ্যালেরি লেগাশভ এবং বরিস শেরবিনা হেলিকপ্টার থেকে যখন নিচে তাকালেন, তারা দেখলেন এক জ্বলন্ত গহ্বর, যা সরাসরি পৃথিবীর দিকে তাকিয়ে আছে। লেগাশভ বুঝতে পারলেন এটি কেবল আগুন নয়, এটি এক বৈশ্বিক বিপর্যয়। শুরু হলো লিকুইডেশন বা পরিষ্কারকরণ অভিযান। সারা দেশ থেকে লাখ লাখ মানুষকে ডেকে আনা হলো। খনি শ্রমিকরা এলেন মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়তে, যাতে গলিত কোড় ভূগর্ভস্থ জলে মিশে না যায়। তারা 50 ডিগ্রি গরমে কোনো সুরক্ষা ছাড়াই সম্পূর্ণ নগ্ন হয়ে কাজ করলেন। তারা জানতেন এই মাটি তাদের হত্যা করবে, কিন্তু তারা থামেননি। ছাদে পাঠানো হলো বায়োরোবট বা জ্যান্ত মানুষদের, কারণ মেশিনের ইলেকট্রনিক্স তেজস্ক্রিয়তায় পুড়ে যাচ্ছিল। এক একজন সৈনিকের ডিউটি ছিল মাত্র 90 সেকেন্ড। সাইরেন বাজার সাথে সাথে তারা দৌড়ে যেতেন, এক বেলচা গ্রাফাইট নিচে ফেলে আবার দৌড়ে ফিরে আসতেন। এই 90 সেকেন্ডের বিনিময়ে তারা পেয়েছিলেন সামান্য কিছু বোনাস, যার মূল্য ছিল প্রায় 130 আমেরিকান ডলার, আর সারা জীবনের জন্য এক পঙ্গু শরীর। তাদের এই আত্মত্যাগ ছাড়া হয়তো অর্ধেক ইউরোপ আজ বসবাসের অযোগ্য হয়ে থাকত। 36 ঘন্টা পর যখন মাইকে ভেসে এলো সেই যান্ত্রিক ঘোষণা, সাময়িক অপসারণ, তখন প্রিপিয়াতের মানুষরা বিশ্বাস করেছিল তারা 3 দিনের জন্য যাচ্ছে। 1200 বাস তাদের নিয়ে গেল অচেনা গন্তব্যে। তারা ফেলে গেল তাদের সাজানো সংসার, প্রিয় পুতুল আর পোষা প্রাণীগুলো। কুকুরগুলো বাসের পেছনে ছুটছিল তাদের প্রভুর ডাক শুনে, কিন্তু তাদের নেওয়া হয়নি। পরে সেই প্রাণীগুলোকে গুলি করে মারা হয়েছিল এক করুণ নিস্তব্ধতায়। প্রিপিয়াত আজ এক ভুতুরে শহর। ফেরিস হুইলটি এখনও দাঁড়িয়ে আছে মরচে পড়া লোহার কঙ্কাল হয়ে, যা কখনো ঘোরেনি। স্কুলগুলোতে ছড়িয়ে আছে গ্যাস মাস্ক আর খোলা খাতা, যেখানে লেখা আছে অসমাপ্ত অঙ্ক। রেড ফরেস্টের গাছগুলো মরে গিয়েও দাঁড়িয়ে আছে লালচে রং নিয়ে, যেন প্রকৃতির এক অভিশাপ। আর বিএমকে রিয়্যাক্টরের সেই ত্রুটি, AZ-5 বোতামের সেই ভয়াবহ গলদ, যা নিরাপত্তার বদলে বিস্ফোরণ ঘটিয়েছিল, তা কেবল একটি যান্ত্রিক ভুল ছিল না, তা ছিল একটি ব্যবস্থার পতনের প্রতীক, যে ব্যবস্থা সত্যের চেয়ে আনুগত্যকে বেশি মূল্য দিত। চেরনোবিল এই ক্ষত কেবল মাটিতে নয়, মানুষের মনেও এক গভীর দাগ কেটে গেছে। সেই রাতে যারা প্রাণ দিয়েছিলেন তাদের জিঙ্কের কফিনে মুড়ে কংক্রিটের নিচে কবর দেওয়া হয়েছে, কারণ তাদের মৃতদেহগুলোও ছিল তেজস্ক্রিয়। তাদের মায়েরা, তাদের স্ত্রীরা তাদের স্পর্শ করতে পারেননি শেষ বিদায়ের সময়। লিউডমিলা ইগনাতেনকো তার স্বামীর হাসপাতালের বিছানার পাশে বসেছিলেন যখন ডাক্তাররা তাকে নিষেধ করেছিলেন। তিনি দেখেছিলেন তার ভালোবাসার মানুষটিকে একটু একটু করে গলে যেতে। এই মানবিক যন্ত্রণা, এই হাহাকার কোনো পরিসংখ্যানে মাপা যায় না। পরিষ্কারকরণ অভিযানের মোট খরচ ছিল প্রায় 18 বিলিয়ন আমেরিকান ডলার, কিন্তু সেই খরচে কি হারিয়ে যাওয়া জীবনগুলো ফিরিয়ে আনা সম্ভব? চেরনোবিল আমাদের শিখিয়েছে যে মানুষ প্রকৃতির শক্তিকে বোতলবন্দি করতে পারে, কিন্তু যখন সেই শক্তি মানুষের অহংকার আর ভুলের কারণে বেরিয়ে আসে,
তখন কোনো সীমান্ত কোনো মতবাদ তাকে আটকাতে পারে না। আমরা সেই রাতে যা হারিয়েছি তা হল নিরাপত্তার এক মিথ্যা অনুভূতি। আজ সেই কংক্রিটের সার্কোফ্যাগাসের নিচে ঘুমিয়ে আছে এক দানব, যা 1000 বছর ধরে বিষাক্ত নিঃশ্বাস ফেলবে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যখন সত্যকে অবজ্ঞা করি তখন সত্য আমাদের ছেড়ে কথা বলে না। মিথ্যার চড়া দাম আজীবন শোধ করতে হবে এই বিষাক্ত বাতাসের নিস্তব্ধতায়।